শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন। দর্শক, আজকেও একজন চর্মরোগ বিশেষজ্ঞ নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহবুবুর রশিদ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। চলুন পরিচিত হয়ে নিই আজকের অতিথির সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার ফারহানা কাইয়ুম, তিনি কনসালটেন্ট ডার্মাটোলজি বিভাগ, বিআরবি হসপিটালস। ডাক্তার ফারহানা কাইয়ুম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে যেটা বলছিলাম, শীতকালীন চর্মরোগ। আসলে শীত আসছে, এই সময় তো অনেকগুলো চর্মরোগ হয়। সাধারণত আপনারা এই সময়টা কি কি রোগ পেয়ে থাকেন? আসলে শীতে যেটা হচ্ছে, আবহাওয়াটা অনেক ড্রাই হয়ে যায়, আর্দ্রতা কমে যায় বাতাসের, যার ফলে আমাদের স্কিন অনেক ড্রাই হয়, যার ফলে হাইড্রেশনটা মেনটেন করতে পারি না। সেক্ষেত্রে স্কিন ড্রাই হওয়ার জন্য কিছু প্রবলেম দেখা দেয়, অথবা আগে যার স্কিনে প্রবলেম ছিল সেই স্কিন ডিজিজগুলো বেড়ে যাচ্ছে। স্কিন ড্রাই হওয়ার জন্য স্কিনে যেটা হয়, অনেক বেশি ইচিং হয়, যার ফলে যার এক্সিমা থাকে, বিশেষ করে অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেই অ্যাটোপিক ডার্মাটাইটিসের প্রবণতাটা বেড়ে যাচ্ছে। আমরা অনেক সময় বলি যে আমাদের খুশকি বেড়ে যাচ্ছে, যেটা খুশকি থাকে, তো এটা ইউজুয়ালি শীতকালে হয়ে থাকে। তবে সেবোরিক ডার্মাটাইটিস একটা এক্সিমা আছে, যেটা শীতকালে অনেকের বেড়ে যায়। পাশাপাশি ব্রণ বেড়ে যাচ্ছে। আমরা অনেকেই বলি যে গরমকালে হয়তো বা আমাদের ব্রণ বেড়ে যায়, বাট শীতকালেও অনেকের ব্রণ হওয়ার প্রবণতা বেড়ে যায়। সোরিয়াসিস শীতকালে অনেকের বেড়ে যাচ্ছে। তাছাড়া যেটা হয়, আমরা জানি রিনয়েড ডিজিজ, যেটা হচ্ছে একটা ভাস্কুলার ডিজিজ। সেই ভাস্কুলার ডিজিজের কিছু থাকে যে স্কিনে কোল্ড এনভায়রনমেন্টে তার ব্লাড ভেসেলের কনস্ট্রিকশন হওয়ার জন্য রক্ত চলাচল যখন কমে যায়, আমার স্কিনের তাপমাত্রা কমে যাওয়ার জন্য আমার স্কিনের কালার চেঞ্জ হয়, স্কিনের পেইনফুল কতগুলো আলসারেশন হতে থাকে। তার মানে আপনি বলছেন আসলে যে এই যে তাপমাত্রার ভেরিয়েশনের কারণে বা সিজনাল চেঞ্জের কারণে, আর্দ্রতার ভারসাম্য কমে যাওয়ার কারণে এই রোগগুলো আসলে ট্রিগার করে। কিন্তু থাকে সবসময়, কিন্তু শীতকালে একটু বেশি হয়। আপনি প্রথমে বলছিলেন অ্যাটোপিক ডার্মাটাইটিস। আসলে এটা আমরা কি করে বুঝি যে অ্যাটোপিক ডার্মাটাইটিস হয়েছে? অ্যাটোপিক ডার্মাটাইটিস আসলে একটা বংশগত ডিজিজ। আমরা বলি হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। আমরা যাদের ফ্যামিলিতে অ্যাজমা বা অ্যালার্জি, খাবার থেকে অ্যালার্জি বা হে ফিভারের হিস্ট্রি থাকে, সেসব ফ্যামিলি মেম্বারদের, বিশেষ করে বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস হওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। কিন্তু অনেকের দেখা যাচ্ছে টিনেজেও হয়, আবার অ্যাডাল্টে হয়। যাদের বাচ্চাদের, যেটা 5 ইয়ার্সের মধ্যে যাদের হয়, সেটা আমরা বলে থাকি যে 15 বছরের মধ্যে অনেকটা কন্ট্রোলে হয়ে যায়। কিন্তু যদি এই অনসেটটা টিনেজে হয় বা অ্যাডাল্ট হয়, সেটা থ্রু আউট দ্য লাইফ কন্টিনিউ করে। তো অ্যাটোপিক ডার্মাটাইটিস একটা দীর্ঘমেয়াদী রোগ, কিন্তু এটা হচ্ছে ছোঁয়াচে না, আমার থেকে কারো হবে না। মানে আপনি বলছেন বংশগত রোগ, কিন্তু ছোঁয়াচে নয়। তো এক্ষেত্রে যেটা হয়, পেশেন্ট আমাদের কাছে যে নিয়ে আসে, যে ফিচারগুলা, স্কিন অনেক ড্রাই থাকে, যার ফলে অনেক বেশি ইচিং হয়, চুলকায়। বিশেষ করে বাচ্চাদের যেটা হয়, বাচ্চাদের মুখে গাল অনেক লাল হয়ে যায় এবং স্কেলি, মানে ফ্লেকির মতো হয়ে যায়। পেশেন্টের ইচিং হয়, যেটা মেইনলি হচ্ছে আমার কনুইয়ের সামনে, হাঁটুর পিছনে, তারপর হচ্ছে অনেকের গলাতে, এইসব জায়গায় অনেক বেশি ইচিং হয়। ইচিং হওয়ার জন্য যেটা হয়, স্কিনটা অনেক বেশি থিক হয়ে যায়, ব্ল্যাক কালারেশন হয়। অনেক পেশেন্ট কমপ্লেইন করে যে তার চোখের চারপাশে চুলকায় এবং ওইখানে স্কিনটা অনেক ব্ল্যাক হয়ে রিঙ্কেলের মতো পড়ে যায়। ছোট বাচ্চাদের এরকম হয়। পাশাপাশি যেটা হয়, যেহেতু অনেক বেশি ইচিং হয়, তার স্কিনে বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, পুজ হয়, যার ফলে উইজিং হতে থাকে আর কি। তো সেটা ট্রিটমেন্ট আপনি কি করেন? ফার্স্টে যেটা হচ্ছে, আমরা প্রিভেনশন এখানে খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে, যেহেতু এটা ক্রনিক ডিজিজ, দীর্ঘমেয়াদী, এটা আমাদের কন্ট্রোলে রাখতে হয়। যেহেতু স্কিন অনেক ড্রাই হয়ে যায়, মেইন যেটা আমাদের করতে হবে, স্কিনের ড্রাইনেস কমাতে হবে। যার মানে খুব ফ্রিকোয়েন্টলি আমাদের ময়শ্চারাইজার দিতে হবে। এখন যার যেটা ভালো লাগে, অনেকে অলিভ অয়েল দিতে পছন্দ করে, অথবা অনেকে গ্লিসারিন বা হচ্ছে ভেজলিনের সাথে অলিভ অয়েল মিক্সড করে অনেকে আমরা স্কিনটা ড্রাই করতে পারি। যেহেতু ইচিং হচ্ছে, আমার একটা অ্যান্টিহিস্টামিন দিলে ভালো। সবচেয়ে বেশি ভালো হচ্ছে বাচ্চাদের সিডেটিভ অ্যান্টিহিস্টামিন দেওয়া, কারণ হচ্ছে অনেক বেশি ইচিং হয়, যার ফলে তার ঘুমে ব্যাঘাত ঘটে। আর যখন আমার স্কিনে প্রবলেম হবে,
অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অনুযায়ী আমরা টপিক্যাল স্টেরয়েডই ইউজ করব। যদি অনেক বেশি ফ্লেয়ার আপ হয় সেক্ষেত্রে যদি ইনফেকশন থাকে আমার অ্যান্টিবায়োটিক দিতে হবে, এবং ওরাল স্টেরয়েড অ্যাকর্ডিং টু বডি ওয়েট অনুযায়ী আমরা এটা সিলেক্ট করব। তবে আমরা এটা প্রিভেন্টিভ মেজারগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা দীর্ঘমেয়াদী রোগ। আর দীর্ঘমেয়াদী আপনি অ্যান্টিবায়োটিকও সেবন করা যাবে না বা স্টেরয়েডও সেবন করা যাবে না। সেক্ষেত্রে আমাদের আসলে কিছুটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বা আপনার কিছু পরামর্শ মোতাবেক চলতে হবে। আপনি আরেকটি কথা বলছিলেন সেবোরিক ডার্মাটাইটিস। আসলে সেবোরিক ডার্মাটাইটিস কি এবং অ্যাটোপিক ডার্মাটাইটিসের সাথে সেবোরিক ডার্মাটাইটিসের তফাৎটা কি? সেবোরিক ডার্মাটাইটিস অ্যাকচুয়ালি আমরা জানি শীতকালে আমাদের খুশকি হয়, এটা হচ্ছে নর্মালি সবার হতে পারে। বাট সেবোরিক ডার্মাটাইটিসটা হচ্ছে যখন খুশকিটা শুধুমাত্র আমার স্ক্যাল্পেই থাকবে না, আমার ফেসে চলে আসবে, বিশেষ করে হচ্ছে নাকের দুই পাশে, আইব্রোতে, অনেকের পুরুষদের দাড়িতে হতে পারে, বুকের সামনে, পিঠে, অনেকের এক্সিলা বা গ্রোইনে হয়। এখানে অনেক বেশি ইচিং হয়, যেন স্কেলি লেশন বা ছোট ছোট র্যাশের মতো হতে থাকে। তখন আমরা এটা ড্যান্ড্রাফের বদলে আমরা এটা সেবোরিক ডার্মাটাইটিসেই এটা আমরা বলে থাকি যে আপনার সেবোরিক ডার্মাটাইটিস হয়েছে। তো আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকে সেবোরিক ডার্মাটাইটিসটা ডিফারেন্সিয়েট করবো হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস আমার স্ক্যাল্পে হচ্ছে এবং যে এরিয়াগুলো যেখানে সেবাম প্রোডাকশন মানে অয়েল বেশি হয় সেই এরিয়াগুলোতে হচ্ছে। কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিস অ্যাজ এ হোল আমার সারা শরীরকে ইনভলভ করছে, মেইনলি ফেসে, আমার এলবোর সামনে এবং আমার হচ্ছে নিয়ের পিছনে বেশি হয়, অনেকে রিস্টে হচ্ছে এবং স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং ঠিক হয়ে যায়। বাট সেবোরিক ডার্মাটাইটিসে এরকম কিছু হয় না। সেবোরিক ডার্মাটাইটিসটা অনেকের শীতকালে থাকে, বাট অনেকের গরমকালে থাকে, আবার অনেকের থ্রু আউট দ্য সিজন এটা চলতে থাকে। বাট অ্যাটোপিক ডার্মাটাইটিসটা মেইনলি যেটা ফ্লেয়ার আপ করে হচ্ছে আপনার শীতকালে, আর বাচ্চাদের এটা বেশি হয় অ্যাটোপিক ডার্মাটাইটিস, বাট বড়দেরও হতে পারে। আর সেবোরিক ডার্মাটাইটিসটা মেইনলি হচ্ছে আমরা অ্যাডাল্ট বা হচ্ছে টিনেজ থেকে বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি বলছেন যে অনেক সময় দেখা যায় আমরা যে খুশকির কথা বলি, এটা কিন্তু আমাদের দেশে একটা খুব কমন একটা সমস্যা, সবাই বলে খুশকি এবং খুশকির সাথে তার চুল পড়ে যাচ্ছে, এই সমস্যা, এটা আসলে সেবোরিক ডার্মাটাইটিস। তো সেক্ষেত্রে আমরা একদম নিশ্চিত হতে পারবো কি করে যে এটা সেবোরিক ডার্মাটাইটিস? কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা? অ্যাকচুয়ালি যেটা করা যায়, আমরা ডার্মোস্কোপ আমরা ইউজ করতে পারি, তবে হচ্ছে একটা যেটা আমরা ক্লিনিক্যালি মেইনলি ডায়াগনোসিস করি, কারণ যদি খুশকি হয় এটা শুধুমাত্র স্ক্যাল্পেই সীমাবদ্ধ থাকবে। বাট সেবোরিক ডার্মাটাইটিসটা ফেসের দিকে, আইব্রো, দেন হচ্ছে নাকের দুই পাশে, কানের পিছনে এখানে চলে আসবে। তো দুইটার ক্ষেত্রেই আসলে আমি ড্যান্ড্রাফ বলি বা খুশকির জন্যও বলি বা সেবোরিক ডার্মাটাইটিস, দুইটার ক্ষেত্রেই আসলে আমাদের চুল পড়ে। তো যেহেতু আমরা খুশকিটা শীতকালে কিটোকোনাজল শ্যাম্পু দিয়ে কন্ট্রোল করতে পারি, সেজন্য হচ্ছে চুল পড়াটা শীতকালের মধ্যেই ঠিক হয়ে যায়, বা আমার হচ্ছে খুশকিটা কন্ট্রোল করলেই ঠিক হয়ে যাচ্ছে। বাট সেবোরিক ডার্মাটাইটিসটাও কিন্তু আসলে দীর্ঘমেয়াদী, এটা আমার কন্ট্রোলেই রাখতে হবে। যাদের কিটোকোনাজলে কন্ট্রোল হচ্ছে না তাদের আমরা টার প্রিপারেশন অথবা টপিক্যাল স্ক্যাল্পে আমরা স্টেরয়েড দিয়েই সেবোরিক ডার্মাটাইটিসটা কন্ট্রোলের মাধ্যমে আমি চুল পড়াটা কন্ট্রোল করতে পারি। তো সেক্ষেত্রে সেবোরিক ডার্মাটাইটিসের ট্রিটমেন্টগুলো কি? জি, ট্রিটমেন্ট হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস হচ্ছে মেলাসেজিয়া ফারফার অর ফাঙ্গাল ইনফেকশন, একটা ফাঙ্গাল অরিজিন থাকে এটাতে, যার ফলে হচ্ছে আমরা যখন ড্যান্ড্রাফটা ক্লিন করার জন্য হচ্ছে কোনো শ্যাম্পু দিব, এটার পাশাপাশি অনেকে আমরা ইট্রাকোনাজল ওরাল মেডিকেশনটা অ্যাড করে থাকি, যাতে ফাঙ্গাল অরিজিনটার জন্য যে সেবোরিক ডার্মাটাইটিসটা বেড়ে যাচ্ছে এটা যাতে কন্ট্রোলে চলে আসে। পাশাপাশি আমরা টার প্রিপারেশনে শ্যাম্পু দিব এবং টপিক্যাল আমরা অ্যান্টিফাঙ্গাল সহ স্টেরয়েড অ্যাপ্লাই করতে পারি, অথবা শুধুমাত্র আমরা স্টেরয়েড স্কাল্প সলিউশন ইউজ করতে পারি। তো তাতে করে কি এই সেবোরিক ডার্মাটাইটিস কি সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য হয় কিনা, না এরপরে আবার কোনো প্রিভেনশন, বা আপনি যে বলছেন যে শ্যাম্পু, যে শ্যাম্পু তো যে কোনো শ্যাম্পু দিলে হবে না, তার জন্য হয়তো নির্ধারিত শ্যাম্পু আছে, এবং এই শ্যাম্পু ব্যবহারের নিয়মটা কি? আচ্ছা, অ্যাকচুয়ালি সেবোরিক ডার্মাটাইটিস আমাদের কন্ট্রোলে রাখতে হবে। তো আমরা বলি যে পেশেন্টকে যদি আপনার শ্যাম্পু মানে হচ্ছে টার প্রিপারেশন, এই শ্যাম্পু দিয়ে কন্ট্রোল থাকে, আপনি এটাই ইউজ করেন। আমরা স্টেরয়েড বারবারই বলছি যে স্টেরয়েড আসলে লং টাইম ইউজ করা যায় না, এতে আমার স্কিন থিন হয় বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয়। সো যদি কারো হচ্ছে টার প্রিপারেশন বা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড কম্বাইন্ড যে শ্যাম্পুগুলো দিয়ে খুশকিটা কন্ট্রোল থাকে, উনি এটাই ইউজ করতে পারে কন্ট্রোলের জন্য। নিয়মটা হচ্ছে
আমি আগে স্ক্যাল্পটা হচ্ছে ওয়েট করব, ভেজানোর পরে আমার শ্যাম্পুটা আসলে স্ক্যাল্পে লাগাতে হবে, এখানে আমার চুলে দিয়ে লাভ নাই, কারণ আমার প্রবলেমটাই হচ্ছে স্ক্যাল্পে। দেন আমি 5 মিনিট অপেক্ষা করব, দেন আলতো হাতে আমি ম্যাসাজ করে ফেনা তুলে ফেনাটা 1-2 মিনিট রেখে গোসল করে ফেলবো। এটা আমি সপ্তাহে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অনুযায়ী সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবো। যখন আমার কন্ট্রোলে চলে আসবে দেন আমি সপ্তাহে 1 দিন করে আমি এটা মেনটেন করব যাতে এটা ফিরে না আসে। যেহেতু এগুলো মেডিকেটেড শ্যাম্পু, সেক্ষেত্রে হচ্ছে ময়লা কিন্তু এভাবে যায় না। এখন কেউ যদি চায় যে এই শ্যাম্পুর পরে আমি অন্য কোনো শ্যাম্পু ইউজ করি, তাহলে উনি ওই শ্যাম্পু ইউজ করতে পারবে, জাস্ট মানে হেয়ারের স্টিকিনেসটা কমানোর জন্য। তারপরে মেডিকেটেড শ্যাম্পুটা তো তার যেটা রোগের জন্য সে ব্যবহার করবে, তারপরে তার নর্মাল যে শ্যাম্পুটা চুলে ক্লিননেসের জন্য সেটা করতে পারে। আর আরেকটা কথা বলছেন যে শীতকালে আমরা দেখি একনি রোগের একটা বিশেষ করে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে একটা একনির একটা প্রবণতা থাকে, এবং তাদের একটা প্রবণতা থাকে যে খুঁটানো, এবং দেখা যায় গর্ত হয়ে যায়, দাগ পড়ে যায়। এটা আসলে কিভাবে প্রতিরোধ করা যায়? অ্যাকচুয়ালি ব্রণ বা একনি যেটা অনেকগুলা কজ আছে, এর মাঝখানে যেটা হচ্ছে যাদের স্কিন অয়েলি থাকে তাদের বেশি হয়, জেনেটিক একটা ব্যাকগ্রাউন্ড থাকে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা যেটা ফেস করি হচ্ছে হরমোনাল, কারণ হচ্ছে টিনেজদের একটু পিরিয়ডের একটু প্রবলেম থাকে, যেটা অনেক সময় 18 বছরের মধ্যে তো কন্ট্রোল হয়ে যায়, বাট অনেকের কিন্তু একটু হরমোনাল প্রবলেমটা থাকে, পলিসিস্টিক ওভারির সাথে অনেকের সম্পর্ক থাকে। তো যখন আমাদের ব্রণ হয়ে যাবে, আমাদের শুধুমাত্র যে আমার স্কিনের কন্ডিশন বা হরমোনালের জন্য, হরমোনাল প্রবলেমের জন্য হচ্ছে এরকম না, আমাদের লাইফস্টাইলটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমরা রাত জাগি, আমরা খাবার দাবারে হচ্ছে পানি কম খাচ্ছি, ফাস্ট ফুডগুলা বেশি খাচ্ছি, সবজি কম খাচ্ছি, এইগুলো হচ্ছে কিন্তু আমার একনি হওয়ার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি আমরা খুঁটাচ্ছি, আপনি যেটা বললেন যে আমরা হাত দিই, হাত দিলে কি হয়, এটা তো আসলে সেবাসিয়াস গ্ল্যান্ডের ইনফেকশনটা স্প্রেড করছে, যার ফলে একটা থেকে আরেকটা ব্রণ হচ্ছে এবং গর্ত হয়ে যাচ্ছে। তো যদি এটা আর্লি স্টেজে হয়, হয়তো বা আমরা রেটিনল কন্টেনিং ক্রিমগুলো দিয়ে কন্ট্রোল করতে পারি, বাট আমরা যদি বেশি খুঁটাতে থাকি, এতে কি হয়, এটা হচ্ছে পার্মানেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমার ইনভেসিভ যে প্রসিডিউরগুলো থাকে, লেজার বা হচ্ছে অনেকের পিআরপি করে, ওইগুলো আমরা ইউজ করতে পারি আমার স্কারটাকে প্রিভেন্ট করার জন্য বা স্কারের ট্রিটমেন্টের জন্য। আর যখন এখানে দাগ হয়ে যায়, যেটা আমরা বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিপিগমেন্টিং এজেন্ট ইউজ করে আমরা কন্ট্রোল করতে পারি দাগটা। না, তো সেক্ষেত্রে যে আমি বলছিলাম যে প্রিভেনশন, যেমন এটা কিন্তু দেখা যায় ইয়াং জেনারেশনদের হয়, এবং তারা কিন্তু সহজেই এটা খুঁটা শুরু করে এবং দাগ পড়া শুরু করে। তো তাদের প্রশ্ন যে আমার তো এটা হচ্ছে কেন, মানে আসলে এই বয়সে আপনি বলছেন যে হরমোনের কারণে, এই বয়সে যে হরমোনগুলোর কারণে এটা হয়, তো এই একনি প্রিভেনশনের জন্য অনেকে আছে যে মানে ফার্মেসিতে গিয়ে এমনি বলেই ওষুধ নিয়ে আসতেছে, কেউ আবার চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ওষুধ নিয়ে আসছে, মুখে লাগাচ্ছে, এবং দেখা যাচ্ছে মুখে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করছে। আসলে এগুলো কিভাবে আমরা দূর করতে পারি? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ফার্মেসি থেকে ওরা নিয়ে আসে, স্টেরয়েডটা খুব বেশি ইউজ করে। পাশাপাশি যেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে দাগ কমানোর জন্য আমরা কিন্তু যে প্রোডাক্টগুলো বিউটি প্রোডাক্ট ইউজ করে, ওইগুলো তো স্টেরয়েড থাকে, যার ফলে হচ্ছে ব্রণের এটা বেশি বেড়ে যাচ্ছে। তো যখন ব্রণ হবে, আমার প্রিভেনশন মেইন হচ্ছে আমার লাইফস্টাইলটা খুব এখানে, কারণ আমরা রাত জাগছি, তো আমার রাতে ঘুমাতে হবে ঠিক মতো, পানিটা বেশি খেতে হবে, আমার শাকসবজি বেশি খেতে হবে, ফাস্টফুডগুলো আমি খাবো বাট আমার কমায় ফেলতে হবে, আর হচ্ছে যেটা আমি খুঁচাবো না। যখন আমার 1-2টা ব্রণ উঠে, আমরা চাইলে টপিক্যাল অ্যান্টিবায়োটিক যেমন ক্লিন্ডামাইসিন বা ইরেথ্রোমাইসিন এগুলো ইউজ করলে আসলে কিন্তু কন্ট্রোল হয়ে যায়। কিন্তু আমরা যখন একটা ফার্মেসিতে গিয়ে নিয়ে আসি, ওরা কিন্তু স্টেরয়েডটা ইউজ করে, স্টেরয়েডে মানে খুব ম্যাজিক্যালি কাজ করে, কমায় দেয়, কিন্তু আমি যখন বন্ধ করি স্টেরয়েড কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে, যার ফলে যখন 1-2টা ব্রণ উঠবে, আমার মনে হয় ডার্মাটোলজিস্টের কাছে যাওয়াই সবচেয়ে ভালো, যাতে আমরা খুব সহজেই ব্রণটা কন্ট্রোল করতে পারি। মানে এটা লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট এখানে, এবং একজন চর্মরোগ বিশেষজ্ঞর পরামর্শ হিসেবে চললে তার এটা কমানো সম্ভব, এবং তার যদি খোটাখুটির অভ্যাসটা বন্ধ করে, আর বলছেন যে ফাস্টফুড বা একদম পরিহার করে যে শাকসবজি পানি বেশি খায়, তাহলে কমানো সম্ভব। আপনি আরেকটি রোগের নাম বলছিলেন, রেনল্ডস ফেনোমেনন, এটা একটা আসলে খুব মানে দর্শকদের খুব
অপরিচিত একটা নাম রেনল্ডস ফেনোমেনন, এটা যদি একটু বলতেন যে এটার সাথে স্কিন ডিজিজের কি সম্পর্ক? অ্যাকচুয়ালি রেনল্ডস ফেনোমেনন ফার্স্টে হচ্ছে রিউমাটোলজিস্ট ওনাদের কাছেই যায়। তো অনেক ক্ষেত্রে ডার্মাটোলজিস্টের কাছে চলে আসে, কারণ হচ্ছে যখন রেনল্ডস ফেনোমেননটা হচ্ছে আমার যেহেতু ব্লাড সাপ্লাইটা হচ্ছে না, বিশেষ করে অ্যাক্রাল পার্ট মানে হচ্ছে আমার হ্যান্ড অ্যান্ড ফিট, যে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলে ব্লাড সাপ্লাই না হলে কি হয়, স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্কিনটা নীল হয়ে যাচ্ছে, দেন আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাচ্ছে। যেহেতু স্কিনের ব্লাড সাপ্লাই ঠিক হচ্ছে না আমার অ্যাক্রাল পার্টগুলোতে, নখে কিছু প্রবলেম হয়। আসলে ডার্মাটোলজিস্টের কাছে নখের জন্যই আসে, যার ফলে আমরা যখন তার হিস্ট্রিটা নিই যে আপনি যখন কোল্ড এক্সপোজার হন বা হচ্ছে আপনি যখন ঠান্ডা পানি ধরেন, তখন আপনার স্কিনের বিশেষ করে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুলে কিছু চেঞ্জ হচ্ছে কিনা, সেক্ষেত্রে ওনারা যেটা বলে, হ্যাঁ যখন আমরা হাতটা ঠান্ডা পানিতে দিই তখন আমার একটু ব্যথা করে, নীল হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন আবার গরম করি হাতের স্কিনটা বা হাতটা যদি আমি কোনো মোজা ইউজ করি, আস্তে আস্তে স্কিনের কালারটা চেঞ্জ হয়ে আবার নর্মালে চলে আসে। এটা আসলে একটু কি বলবো, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু ডিজিজ, যেটা ভাস্কুলার, এটা একটা কম্বিনেশন থাকে। তো এটা আমরা শুধুমাত্র যে একটা সোললি যে আমরা রেনল্ডস ফেনোমেনন পাবো এরকম না, এটা প্রাইমারি ক্ষেত্রে পাওয়া যায়, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে কানেকটিভ টিস্যু ডিজিজের সাথেই এটার একটা অ্যাসোসিয়েশন থাকে। মানে আপনাদের স্কিনটা দেখানোর জন্য আসে যে স্কিনে তার দাগ পড়ে যাচ্ছে, প্রথমে লাল পরে নখের চেঞ্জগুলো হচ্ছে সেটার জন্য, চেঞ্জের জন্য আসছে। তারপর আপনারা দেখেন একটা রেনল্ডস ফেনোমেনন ছিল, তার একটা কমপ্লিকেশন হিসেবে আপনাদের কাছে আসছে। তো এটা তো আসলে রিউমাটোলজিস্টরাই চিকিৎসা করবে। আর আরেকটা খুব কমন রোগ যেটা আপনি বলছেন, স্ক্যাবিস, যে চুলকাচ্ছে, সারাদিন সারা রাত চুলকাচ্ছে এবং চুলকায় সে খুব আরাম পাচ্ছে, হ্যাঁ, এই রোগটা নিয়ে একটু বলতেন। এখন রিসেন্টলি স্ক্যাবিস আসলে অনেক বেড়ে গেছে। এটা একটা প্যারাসাইটিক ডিজিজ, সার্কোপটি স্কেবিভার হোমিনিস, এটা দিয়ে হয়, বাট অনেক সময় এটা ক্যানাইন, যেটা হচ্ছে আমরা বিড়াল থেকে বা কুকুর থেকে, ওই পশু থেকেও অনেক সময় এটা অরিজিনটা আসে। আমরা আসলে যেটা ফেস করছি, আমাদের বাসায় অনেক বেশি বিড়াল বা প্যাটগুলো অনেকেই আসলে থাকে, অনেকে আমরা এটা করি। তো এখানে স্ক্যাবিসে যেটা হয়, পেশেন্টের প্রবলেম যেটা থাকে, অনেক বেশি ইচিং থাকে। ইচিংটা মেইনলি রাতে হয়। এটার একটা টিপিক্যাল সাইট আছে, যেমন হচ্ছে আমার আঙ্গুলের ফাঁকে হবে, রিস্টে হবে, পামে হবে, অ্যারাউন্ড দ্য আম্বালিকাস হবে। ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্টে বা নিপলের চারপাশে হবে, পুরুষদের ক্ষেত্রে যেটা জেনিটাল অর্গান, যেটা প্রাইভেট এরিয়াতে হবে, এবং অনেকের বাচ্চাদের এক্সিলাতে গোটা গোটা হয় এবং অনেক বেশি চুলকায়। তো প্রবলেমটা হচ্ছে যেটা এত বেশি ইচিং থাকে যে আমরা হচ্ছে আসলে স্কিনটা এক্সকোরিয়েশন করে ফেলি, স্কিনে আঘাত করে, এবং আমাদের ইনফেকশনটা বেশি হয়। বাচ্চাদের ইনফেকশনটা অনেক বেশি হয়, যার ফলে হচ্ছে পাস হয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমরা জানি যে যদি এটা স্টাফিলোকক্কাস দিয়ে ইনফেক্টেড হয়, তখন বাচ্চাদের কিডনিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো স্ক্যাবিস এখন যেহেতু শীতকাল, যেটা হয় আমরা শীতকালে সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি, তো একজনের থেকে আরেকজনের হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ এটা হাইলি কন্টাজিয়াস। তো স্ক্যাবিসের যে প্রবলেমটা হয়, ইচিং থাকে এবং পার্টিকুলার এরিয়াগুলোতে অনেক বেশি র্যাশ থাকে। ইচিংটা মেইনলি হচ্ছে রাতে হবে এবং ফ্যামিলি হিস্ট্রি, মানে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের একটা কন্ট্যাক্টের হিস্ট্রি থাকবে, মানে এটা কন্টাজিয়াস, মানে ছোঁয়াচে রোগ, এবং এটা একজনের হলে পুরো ফ্যামিলি মেম্বারদের হবে। তো সেক্ষেত্রে এটা ট্রিটমেন্টগুলো কি করেন আপনারা? ট্রিটমেন্ট আমরা আসলে পারমিথ্রিন ইউজ করে থাকি। অ্যান্টিহিস্টামিন অবশ্যই আমাদের দিতে হবে, সিডেটিভ, কারণ হচ্ছে ইচিং রাতে বেশি থাকে, যার জন্য আমার ঘুমটা কম হয় রাতে। আর আমরা পারমিথ্রিনটা যেটা দিব, এটা শুধুমাত্র এফেক্টেড পিপলকে না, যদি কারো নাও থাকে ফ্যামিলিতে, তাকেও আমার দিতে হবে, কারণ এটা আসলে একজনের থেকে আরেকজনের যেতেও, ম্যানিফেস্টেশন হতেও অনেক সময় লাগে। তো যেটা আমরা বলি যে আমরা পারমিথ্রিন যেটা দিব, গলা থেকে পায়ের পাতা পর্যন্ত লাগানোটা খুব ইম্পর্টেন্ট। একটা অংশ বাদ যাবে না, একেবারে প্রত্যেকটা অংশে দিতে হবে, শুধু ফেস বাদে। তো আমার রাখতে হবে 12 ঘন্টা। এর মাঝখানে ওয়াশরুমে গেলে বা পানি খরচ করলে বা অজু করলে আমার সাথে সাথে লাগাতে হবে। আমরা রাতে দিব, কারণ রাতে মোস্ট অফ দ্য টাইম আমরা ঘুমের মধ্যেই করব, দিনে ইউজ করব না, কারণ আমরা অনেক কাজ করি। তো 12 ঘন্টা মানে আমার 12 ঘন্টায় রাখতে হবে। আমি বেশি রাখতে পারবো, কিন্তু কম রাখা যাবে না। আর 7 দিন পরে আরেকবার লাগাতে হবে। তবে এখন স্ক্যাবিসের এটা এত বেশি বেড়ে গেছে যে আমরা এখন সপ্তাহে 2 দিন করে দিই, যে 3 দিন পর পর আপনি দেন, অন্তত 1 মাস আমার দিতেই হবে, কারণ এখন আর আগের মতো হচ্ছে না যে 7 দিন পর আরেকটা দিয়েই আমি কমায় ফেলতে পারতেছি। এখন আমরা একটা সোপ ইউজ করি, পারমিথ্রিন সোপ। অনেক সময় আমরা এটার সাথে ক্রিমের সাথে সাথে এটা দিই। টপিক্যালের পাশাপাশি আমরা ওরাল দিয়ে থাকি আইভারমেকটিন। অ্যাকর্ডিং টু বডি ওয়েট অনুযায়ী আমরা 6 to 12 মিলিগ্রাম হচ্ছে আমরা আইভারমেকটিনটা দিই। একটা ট্যাবলেট খাওয়ার পরে 7 দিন পরে আর একটা আমরা দিয়ে থাকি। তো দেখা যাচ্ছে যে স্ক্যাবিসের জন্য আমাদের বিভিন্ন এরিয়াতে
কিছু নোডিউল বা পেপিউলের মতো হয়, দেখা গেছে আমার স্কেবিসের লেশনগুলো কমে গেছে, কিন্তু যে এরিয়াগুলোতে পেপিউল আছে এটা যেতে একটু সময় নেয়, সেক্ষেত্রে আমরা জাস্ট এরিয়াগুলোতে যেখানে গোটা গোটা হয়ে গেছে সেখানে আমরা স্টেরয়েডটা লাগাতে দিই যাতে লেশনটা আস্তে করে সাবসাইড করে। তো এটা আসলে দেখছি একবার চিকিৎসা করলে পরে বারবার জি জি সেক্ষেত্রে বারবার এই রোগে আক্রান্ত হয় আসলে। এটা এটার মানে নিশ্চয়ই এই ওষুধ ব্যবহার করার পরে কাপড় চোপড় গরম পানিতে ধোয়ার একটা বিষয় আছে। এটা মানে হচ্ছে পরামর্শটা আমার খুব ইম্পর্টেন্ট, কারণ সবাই একই সাথে একই দিনেই লাগাতে হবে, এবং যত জামা কাপড় আছে গত 5 থেকে 7 দিনে উনি ইউজ করছে সব গরম পানিতে ধুতে হবে, রোদে শুকাতে হবে, রোদ নাই আমার ইস্ত্রি করতে হবে, বালিশ তোষক কাঁথা কম্বল কমফোর্টার আমরা যা ইউজ করছি সব রোদে দিতে হবে। আচ্ছা রোদ না থাকলে সব ইস্ত্রি করেন, যদি না পারেন সব আপনি 1 মাসের জন্য আপনার শরীরের কন্ট্যাক্ট থেকে দূরে রাখেন। মানে অ্যাডভাইসটা আসলে খুব ইম্পর্টেন্ট। একটা ফারহানা আপনি বলছিলেন সোরিয়াসিসের কথা, যে এই সময় সোরিয়াসিস তো সবসময় রোগ কিন্তু শীতে বেড়ে যায়, কারণটা কি বা ট্রিটমেন্ট? অ্যাকচুয়ালি ড্রাইনেসটা, কারণ সোরিয়াসিসে যেটা হয় আমার স্কিনের যে সেলের যে সাইকেলটা খুব তাড়াতাড়ি হয়, ইউজুয়ালি আমরা 1 মাস 28 দিন সময় লাগে আমার বেজাল লেয়ার থেকে উপর দিকে আসতে, কিন্তু সোরিয়াসিসে 7 থেকে 10 দিনের মধ্যে চলে আসে, এবং স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, যার ফলে কি হয় শেড আউটটাও ওইভাবে হচ্ছে না, এবং আমার ড্রাইনেসের জন্য আমার সোরিয়াসিসটা আরও বেড়ে যাচ্ছে। সোরিয়াসিসের সবচেয়ে খারাপ দিক হচ্ছে আমার যেখানে কাটবে সেখানে নতুন করে হবে, যার ফলে আমি যখন ইচিং করব আমার স্ক্র্যাচ হবে, ওইখানে কিন্তু নতুন নতুন করে হওয়ার সম্ভাবনা থাকে। তো সোরিয়াসিসটা যেহেতু হচ্ছে আমার স্কিনে শীতকালে বাড়ে, তার মানে আমার ময়শ্চারাইজারটা ওইভাবে দিতে হবে। সোরিয়াসিসের জন্য হচ্ছে আমরা মেইনলি স্টেরয়েডটা ইউজ করি, হাইলি পটেন্ট স্টেরয়েড অ্যাকর্ডিং টু সাইট অনুযায়ী। পাশাপাশি যেটা হচ্ছে ভিটামিন ডি অ্যানালগ আমরা ইউজ করে থাকি। আমরা যাদের স্ক্যাল্পে থাকে তাদের জন্য আমরা টার প্রিপারেশনের শ্যাম্পু ইউজ করি। এখন যাদের এক্সটেন্সিভ সোরিয়াসিস থাকে তাদের জন্য আমরা মেথোট্রেক্সেট বা সাইক্লোফসফামাইড এগুলো অনেক সময় ওরালি দিয়ে থাকি। না, কিন্তু সোরিয়াসিসটা আসলে এটা কি বংশগত রোগ? বংশগত আসলে 50-50 চান্স, এটা অটোজোমাল ডমিনেন্ট হতেই হবে যে এরকম না, এরকমও হতে পারে যে পেশেন্ট আমার কাছে আসছে সেই প্রথম ব্যক্তি যার এরকম হয়েছে সে জেনেটিক্যালি তার একটা হওয়ার প্রবণতা ছিল সেজন্য। আর আরেকটা হলো যে এই সোরিয়াসিস তো দেখতে অনেক রোগের মতো, কোনো সময় ফাঙ্গাল ইনফেকশন বা আপনার লেপ্রোসির মতো, তো সেই সোরিয়াসিস এটা আমরা বুঝবো কি করে? ফার্স্ট অফ অল যেটা থাকে সোরিয়াসিসের উপরে যে স্কেলিংটা থাকে একটা সিলভারি হোয়াইট চকচক করবে মানে সিলভারের মতো, এবং এই স্কেলটা যদি আমি ফোর্সফুলি রিমুভ করি তাহলে এখানে ব্লিডিং পয়েন্টটা থাকবে, আর এটা হচ্ছে একটা প্লাগ থাকবে যেটা অ্যাজ এ হোল পুরাটাই হচ্ছে স্কেল দিয়ে কাভার থাকবে। ফাঙ্গাল ইনফেকশন বা আমরা টিনিয়া কর্পোরিস যেটা থাকে এটা সেন্টারটা ক্লিয়ার থাকে, বাট বর্ডারটাতে মনে হচ্ছে যে একটি বিচি বিচি থাকে, কিন্তু এখানে মানে এটা যে বড় হচ্ছে বোঝা যায়, বিচি থেকে বোঝা যায় এটা ফাঙ্গাল ইনফেকশনের। আর লেপ্রোসিটা অনেকটা আসলে সোরিয়াসিসের মতোই দেখতে, কিন্তু এখানে কোনো স্কেল থাকে না। পাশাপাশি এখানে সেন্সেশনটা খুব ইম্পর্টেন্ট, লেপ্রোসিতে লস অফ সেন্সেশন অথবা সেন্সেশনটা কম থাকে, বাট ফাঙ্গাল ইনফেকশন বলেন বা হচ্ছে আমরা সোরিয়াসিসে এখানে সেন্সেশন কিন্তু ঠিক থাকে। তার মানে একটা কথাতে আমরা বুঝতে পারবো যে চুলকানো, যে ফাঙ্গাল ইনফেকশনে খুব চুলকাবে, বা আপনার সোরিয়াসিস না চুলকাইলেও মানে থাকবে, কিন্তু লেপ্রোসির ক্ষেত্রে এখানে কোনো ধরনের কোনো বোধ শক্তি থাকবে না, কোনো চুলকানোর কোনো কারণ থাকবে না। তো সেক্ষেত্রে সোরিয়াসিসের ট্রিটমেন্টটা কি? সোরিয়াসিস আপনি বলছিলেন যে টপিক্যাল স্টেরয়েডটা আপনারা পটেন্ট স্টেরয়েডটা ব্যবহার করা, এটা কি ভালো হয়? জি, এটা আসলে আমাদের কন্ট্রোলে রাখতে হয়। দেখা গেছে যে আমরা হচ্ছে যদি সিভিয়ার থাকে আমরা যদি ওরাল মেথোট্রেক্সেট উইকলি দিতে হয়, এটাতে পেশেন্টের কন্ট্রোল থাকে। দেন আবার কারো থাকে যে আমরা টপিক্যাল দিলেই কন্ট্রোল থাকে। তো মোটামুটি আমাদের আসলে এটা আসলে কন্ট্রোলেবল ডিজিজ, একেবারে হচ্ছে যে কিউর করতে পারবো এরকম না। তো সেক্ষেত্রে তাকে স্টেরয়েডটা দীর্ঘমেয়াদী অন এন্ড অফ অ্যাকচুয়ালি দিতে হবে। এবং তার কোনো পরামর্শ আছে কিনা, খাদ্যাভ্যাসের কোনো পরামর্শ? বা অনেকেই বলে থাকে যে অ্যালার্জিজাত খাবার, সবাই বলে থাকে যে চিংড়ি বেগুন কচুলতা খাওয়া যাবে না, এই ধরনের কোনো পরামর্শ? অ্যাকচুয়ালি সোরিয়াসিসের সাথে খাবারের এরকম এত বেশি রিলেশন নাই, তবে যদি তার কোনো খাবার থেকে অ্যালার্জি থাকে সেটা উনি অ্যাভয়েড করতে পারে, বাট এরকমই না যে খেতে পারবে না। মেইনলি আমরা যেটা বলি যে কিছু ড্রাগস থাকে যেমন হচ্ছে স্টেরয়েড, ওরাল স্টেরয়েড অ্যাকচুয়ালি লাগানোর জন্য আমরা দিতে পারি, বাট ওরাল স্টেরয়েডটা আমরা সোরিয়াসিসে প্রেসক্রাইব করি না। ব্যথার জন্য যেটা আমরা NSAID ইউজ করে থাকি, আইবুপ্রোফেন, দেন হচ্ছে
আলাদা Non-steroidal নন স্টেরয়েড anti-inflammatory। যেটা টার্বিনাফিন, যেটা আমরা অ্যান্টিফাঙ্গাল হিসেবে এগুলো হচ্ছে দিয়ে থাকি, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টিমেলিয়াল ড্রাগ, এগুলো হচ্ছে আমার সোরিয়াসিসটা বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া আমরা বলি যারা স্মোক করে, স্মোকিং আপনি কমাতে হবে, কারণ স্মোকিংয়ের জন্য হচ্ছে সোরিয়াসিসটা অ্যাগ্রাভেট হয়। তো মেইনলি দেখা যাচ্ছে কিছু ড্রাগের জন্য বাড়ে, বাট খাবারের জন্য আসলে সোরিয়াসিসটা বাড়ে না। অনেক সময় ইনফেকশন, যেমন হ্যাপাটাইটিস বি বা হচ্ছে স্ট্রেপ্টোককাল থ্রোট ইনফেকশনের জন্য হচ্ছে সোরিয়াসিসটা অ্যাগ্রাভেট করতে পারে। জি, তার মানে আপনার টনসিল ইনফেকশন হলেও তার জি, সোরিয়াসিস, বাড়তে পারে। যে কোনো ইনফেক্টিভ কন্ডিশনে তার সোরিয়াসিসটা বাড়তে পারে। জি। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে শীতকালে তার স্কিন ভালো রাখার জন্য করণীয় বিষয়ে আপনি খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারেন। জি, অ্যাকচুয়ালি শীতকালে আমার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে আমার ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আমরা অলিভ অয়েল ইউজ করতে পারি, আমরা নারিকেল তেল ইউজ করতে পারি, অথবা যে কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করা যায়। অনেক সময় আমরা শীতকালে গরম পানি দিয়ে গোসল করি, আমরা লিকওয়ার্ম ওয়াটার দিয়ে গোসল করলেই সবচেয়ে ভালো। খুব বেশি গরম পানি ইউজ করলে আমার স্কিন এমনি ড্রাই হয়ে যায়। গোসলের পরপরই হচ্ছে আমার একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আমি গ্লিসারিনযুক্ত সাবান বা হচ্ছে হানিবার এগুলো আমরা ইউজ করব। রাতে যারা ফিমেল থাকে অ্যাকচুয়ালি ওনারা বেশি একটু স্কিন নিয়ে সচেতন থাকে, সেক্ষেত্রে যাদের বয়স 30 হয়ে গেছে বা তার উপরে, সে চাইলে রাতের বেলা রেটিনল ক্রিম ইউজ করতে পারে, অথবা হাইলুরোনিক অ্যাসিড ইউজ করতে পারেন। সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে মানে বাইরে রোদে যাওয়ার গেলে, সময় sun স্ক্রিনটা যাতে ব্যবহার করা প্রয়োজন। সানের জন্য আমার স্কিনে কোনো খারাপ প্রভাব না পড়ে। আর পাশাপাশি হচ্ছে জামা কাপড়, কারণ হচ্ছে যাদের স্কিন অনেক ড্রাই হয়ে যায়, আমার মনে হয় সুতি কমফোর্টেবল কাপড়। জামা কাপড় পরায় ভালো। উলের জামাতে অনেক সময় ইচিংটা অনেক বাড়ে। ধন্যবাদ ডাক্তার ফারহানা কাইয়ুম আপনার সুন্দর পরামর্শের জন্য। জি, নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে শীতকালে যে চর্মরোগগুলো হয় সেগুলো প্রিভেন্টেবল। আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন এবং আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা আমাদের স্কিন ভালো রাখতে পারি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।